আলোচনা সভা আয়োজন করেছে। আমি প্রথমে মঞ্চে ডেকে নিচ্ছি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিশিষ্ট সাংবাদিক, গবেষক, প্রাবন্ধিক, আমাদের খুব কাছে গোবরডাঙ্গার মানুষ প্রবৃত্ত মুখোপাধ্যায় মহাশয়কে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের মাস্টারমশাই, আমরা এবারে ডেকে নিচ্ছি এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, যিনি উদ্যোগ না নিলে হয়তো আমরা এরকম ধরনের একটা বড় উদ্যোগ নিতে পারতাম না। সেই কল্যাণ চন্দ্র মহাশয়কে আমরা মঞ্চে আসবার জন্য আহ্বান করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, আমরা নাটকের পরিচালক শ্রী দেবব্রত দাস মহাশয়, দীর্ঘদিন ধরে 50 বছরের কাছাকাছি নাট্য চর্চার সাথে যুক্ত। আমাদের দেবুদা মাথা থেকে এসেছে, দেবুদা অনেকটা অসুস্থ। আমরা আরেকটা নাট্য ব্যক্তিত্বকে পেয়েছি আজকের দিনে, আমরা খুব আনন্দিত। কলকাতা থেকে এসে তিনি বহুরূপী নাট্য সমাজের সাথে প্রায় 35 বছর ধরে উনি নিরলসভাবে নাট্যচর্চা করে যাচ্ছেন। বিখ্যাত সব মানুষদের সাথে উনি নাটক করেছেন। তোমরা অনেকেই হয়তো নাম শুনে থাকবে, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, শাওলি মিত্র, অনেকেই নাম শুনে থাকবে অথবা বইতে পড়ে থাকবে। কুমার রায়, সেই নাট্য সংস্থার 35 বছর ধরে নিরলসভাবে উনি কাজ করে চলেছেন। সেই মানুষটি আমরা আমাদের মধ্যে পেয়েছি, শ্রী অসিত বরণ সরকার মহাশয়। তাকে আমরা আমাদের এই আলোচনা সভায় আহ্বান করে দিচ্ছি। আজকে তোমাদের সামনে অনেক গরিব মানুষরা উপস্থিত হয়েছে, তাদের পক্ষ থেকে আমরা নাটকের গুরুত্ব ছাত্র জীবনে বা স্কুলে কেন সেই বিষয়ে এনারা আলোচনা করবেন। আমরা প্রথমে এনাদেরকে আমাদের মৃদঙ্গমের পক্ষ থেকে বরণ করে দিচ্ছি। আমি প্রথমে বরণ করে দিচ্ছি আমাদের গোবরডাঙ্গার যে প্রাবন্ধিক মাননীয় শ্রী প্রবৃত্ত মুখোপাধ্যায় মহাশয়, ওনাকে বরণ করে দেবে। এই স্কুলে তোমাদের খুব কাছের হেড দিদিমণিকে আমি অনুরোধ রাখছি, তিনি আমাদের বিশেষ অতিথিকে বরণ করে নেওয়ার জন্য প্রবৃত্ত মুখোপাধ্যায় মহাশয়কে। বিখ্যাত নাট্যবৃত্ত উপস্থিত, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত, আমার সহকর্মীবৃন্দ এবং এখানে যারা আছেন সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে আমরা মৃদঙ্গম নাট্য সংস্থাকে বলেছিলাম, ওনারা এসেছিল অ্যাকচুয়াল প্রতি বছর আগে যেমন একটা নাটকের কর্মশালা করেন, সেই কর্মশালা করবার উদ্দেশ্য। আমি বিদ্যালয়ে আসার পর দেখেছি সত্যি যে কর্মশালাটা হয় সেটা সত্যি ভালো। আগে শুনেছিলাম যে গোবরডাঙ্গা একটা সাংস্কৃতিক জগতের পীঠস্থান, সেটার সাথে অনেকটাই মিল পেয়েছি। কিন্তু তারপরে করোনার জন্য 2 বছর আমরা অনেক অনুষ্ঠানই করতে পারিনি। যাক, তারপরে আবার নতুন করে শুরু হলো যখন ওনার সাথে উনি আমার কাছে আসলেন যে স্যার নাটকের করবেন না, আবার কর্মশালা করতে চাই। তা আমার সাথে আমার অনেক সহকর্মীরা ছিলেন, কিন্তু মুশকিল হলো এরকম যে সামনেই শারদীয়া শুভারম্ভ, আমাদের হাতে আর বেশি সময় ছিল না। আর তারপরে আবার বাচ্চাদের পরীক্ষা শুরু হয়েছে। আমি খুব আগ্রহী ছিলাম নাটকের কর্মশালা করতে, কিন্তু পারিপার্শ্বিক এখানে যেহেতু এক হেডমাস্টারমশাই আছেন, তিনি জানেন যে অনেক পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার বিবেচনা করে ইচ্ছা থাকলেও অনেক সময় সেই ইচ্ছা পূরণ করা সম্ভব হয়। আমি কিন্তু খুব আগ্রহী, যেমন ইতিমধ্যে রবিবার দিন কল্যাণগড়
একটি স্কুলে আন্তঃ স্কুল নাট্য প্রতিযোগিতা হয়ে গেল। সেখানেও আমি গেছিলাম এই নাটক দেখতে, কেননা আমিও রবীন্দ্র ভারতী থেকে পাশ করেছি। নাটকের কিছু কিছু জিনিস ওখানে দেখেছি, শিখতে না পারলেও দেখেছি কিভাবে নাট্যচর্চা হয়, এবং আমি খুব আগ্রহী, কেননা আমি যেখান থেকে এসেছি সেখানে বেশ কিছু স্কুল আছে, যেমন এখানে যিনি নাটক পড়ান আর কি, নাটকের কর্মশালা যিনি দাদা, তিনি বলেছিলেন যে আমি যে বোমা থেকে আসি সেখানে কিন্তু নাটক বা এই জাতীয় কর্মশালা একেবারে হয় না বললেই চলে। আমি ওনার কথার সাথে অনেকটাই একমত, কিন্তু পাশাপাশি আমাদের বোমাটা আবর্তিত হয় অশোকনগরকে কেন্দ্র করে। আমাদের বোমার অনেক ছাত্রছাত্রী যায় হচ্ছে অশোকনগরের নাটক করতে, বা অশোকনগরের বিভিন্ন যে শহীদ সদন বলুন, শহীদ সদনে অনেক মানে আজকেও বোধ হয় বাণিজ্যিক স্কুলের বোধ হয় 3 দিন ধরে ওদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। সেখানে আমার মেয়ে বা মেয়ের বান্ধবী এরকম অনেকেই অংশগ্রহণ করছে। তার মধ্যে নাট্য প্রতিযোগিতাও আছে, আন্তঃস্কুল নাট্য প্রতিযোগিতা ওরাও ব্যবস্থাপনা করেছে। এরকম বিভিন্ন স্কুলে নাটকের প্রতিযোগিতা বা অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। আমি খুব আশা রাখি যে আমাদের এখান থেকেও, কারণ আমাদের এখানকার ছেলেমেয়েরা কিন্তু, আমি প্রথম থেকে এসেই একটা জিনিস দেখেছি, অনেকগুলো স্কুল পেরিয়ে এখানে এসেছি, যে এরা কিন্তু কিছু করতে চায়, এরা কিন্তু কিছু শিখতে চায়। এদের দরকার হচ্ছে উপযুক্ত গাইডেন্স। সেই গাইডেন্সটা, কারণ এখানে অনেকেই আছে যাদের ফার্স্ট জেনারেশন এসে পড়াশোনা করতে, বা খুব ভালো করে যদি আমরা খেয়াল নিই, অনেকের সাথে বাবা মা দেখা হয় খুব কম সময়। তা স্বভাবে এদেরকে যদি আমরা উপযুক্তভাবে গাইডেন্স করতে পারি, আমার মনে হয় এই সমস্ত ছাত্রছাত্রীরা অনেক দূর এগিয়ে যেতে পারে। আমাদের আরেকটা ইচ্ছা ছিল যদি বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীকে এখানে বসাতে পারতাম, কিন্তু ঘরটা সেভাবে বড় নয়, কেন এখানে অনেক প্রতিভাবান ছাত্রছাত্রী আছে। কারণ এর আগে যে নাটকের কর্মশালা হয়েছিল, আমি দেখে কিন্তু একেবারেই অবাক হয়ে গেছিলাম, কি স্বল্প সময়ের মধ্যে যে সুন্দরভাবে এই যারা এসেছিলেন বিধানম নাট্য সংস্থার এই শিক্ষকরা কিভাবে স্বল্প সময়ের মধ্যে, আমি তো নিজেই অবাক হয়ে গেছিলাম যে এরা কি এই প্রথম নাটক শিখছে কি, তা দেখে অবাক হয়ে গেছিলাম। অ্যাকচুয়াল এদেরকে যদি সঠিকভাবে গাইডেন্স করা যায়, এরা কিন্তু আমার মনে হয় যে কোনো ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত প্রসারিত হতে পারে। আমরা আমাদের শিক্ষকরা নিশ্চয়ই চেষ্টা করছি যে এদেরকে যদি ঠিকভাবে পড়াশোনার সাথে সাথে অন্য কিছু শেখানো যায়। এখন এখানে যারা নাট্য ব্যক্তিত্ব আছে, অ্যাকচুয়ালি এনাদের কাছে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে একান্ত অনুরোধ, বিশেষ করে বিধানম নাট্য সংস্থা যারা আছেন, আমি বলেছিলাম যে আপনারা এই সময়টা না হলেও ডিসেম্বরের 11 তারিখ বোধহয় ওনারা আমাকে বলেছেন যে ডিসেম্বরের 11 তারিখ, তার মধ্যে ওনারা যাদের যাদের নেবেন বেছে রাখবেন। 11 তারিখ থেকে ওনারা নাটকের কর্মশালাটা করতে চান। তার সাথে আমি বলেছিলাম শুধু কর্মশালা করলেই হবে না, আপনারা মাঝে মাঝে আসুন, আমরা আপনাদের বলছি মাঝে মাঝে আসুন, কারণ আপনারা যদি বছরে 7 দিন নাটকের কর্মশালাটা করে চলে যান, তারপরে যদি আর সেইভাবে প্র্যাকটিস না হয়, কারণ আমাদের মাস্টারমশাইরা ক্লাস নেওয়ার পর তাদেরকে আবার সেইভাবে গাইডেন্স করার সময় বা সুযোগ থাকে না। তা স্বভাবতই আমি কর্তৃপক্ষের সাথে, বিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই প্রত্যন্ত জেলা অনেকটাই মানে শহর থেকে অনেকটাই দূরে আপনারা বলতে পারেন, আমি সেই ব্যবস্থা করে দেবো আমাদের মাস্টারমশাইদের সাথে আলোচনা করে। অন্তত যদি আপনারা মাসে একদিন হোক বা সপ্তাহে একদিন হোক বা কিছুদিন পর পর একদিন হোক, মানে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে যদি একটা নাট্যদল গঠন করতে পারেন, যে নাট্যদল শুধু আমাদের এই ব্লকে নয়, শুধু আমাদের ডিস্ট্রিক্টে নয়, কেননা আমার সাথে যখন ওনার কথা হচ্ছিল, উনি অশোকনগরে একটা স্কুলের কথা বলছিলেন, মনোজবাবু স্কুলের কথা। তা সেখানে কিন্তু একজন মনোজবাবু হচ্ছে নাটকের লোক, তিনি তার নাট্য দলকে এবছর বোধহয় দিল্লিতে নিয়ে গেছেন। মানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বোধহয় ওই নাট্য দলটি প্রতিনিধিত্ব করেছে এবং তারা বোধহয় প্রাইজও নিয়ে এসেছে। তা আমি ওনার কাছে বলছি, আমাদের হয়তো আমরা ভারতবর্ষের মূল জায়গায় হয়তো যেতে আমাদের দেরি হবে, কিন্তু আপনারা যদি চেষ্টা করেন, আমরা সার্বিকভাবে আপনাদের সহযোগিতা করবো, আর্থিকভাবে হয়তো না পারলেও আমরা আপনাদের বাদবাকি যা আছে, আমাদের মাস্টারমশাইরা যথেষ্ট ভালো, আমাদের ম্যাডাম আছে, আমাদের অন্যান্য স্যাররা আছে, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু খুব ভালো, এদের শুধু একটু গাইডেন্সের দরকার। আপনারা যদি আমাদের এই বিষ্ণুপুর নির্মলা স্কুলে
কেননা যখন আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতা হয়, আপনারা যদি গিয়ে থাকেন এই ওদের রোববার দিন চপলবাবু স্কুলে আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতা হলো, সেখানে যদি আমি দেখতাম যে আমাদের স্কুলও প্রতিনিধিত্ব করছে, তাহলে আমার খুব ভালো লাগবে। সেই দায়িত্বটা আপনাদেরই নিতে হবে। আপনাদের এখানকার স্কুল, গোবরডাঙ্গার স্কুল, আপনারা যদি সেই জায়গায় আমাদের ছেলেমেয়েরা পৌঁছাতে পারে, তাহলে আমাদের তো ভালো লাগবেই, আপনাদের বোধহয় ভালো লাগার জায়গাটা অনেক বেশি হবে। তা সর্বদাই এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমরা হয়তো সেভাবে ব্যবস্থা করতে পারিনি, সবাইকে আবার নমস্কার জানাচ্ছি। আমাদের বয়োজ্যেষ্ঠ নাট্য ব্যক্তিত্ব যারা আছেন ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে, তোমাদের যারা বসে আছো তাদেরকে বলছি তোমরা শেখার চেষ্টা করো। তোমাদের শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনার সাথে সাথে পাশাপাশি অন্য জিনিসও করতে হবে। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। এই জন্য সবাইকে ধন্যবাদ যারা যারা এখানে উপস্থিত হয়েছে। থিয়েটারটা প্রথমে আমি যেটা বলছি সেটা একটু মন্দির শোনো। সেটা হচ্ছে নাটক আর হচ্ছে নাট্য, দুটো ভাগ আছে। নাটক হচ্ছে যেটা আমরা বই হিসাবে খাতায় ছেড়ে যে পাণ্ডুলিপিটা পাই, সেটা হচ্ছে নাটক। এই পাণ্ডুলিপি থেকে ওই যা সংলাপ ওখানে বসানো আছে সেগুলো পরপর সাজিয়ে দিয়ে সেগুলো বিভিন্ন পাত্রপাত্রীদের ভেতরে আলোচনা করে নিজেরা কথা বলে অভিনয়ের মধ্যে চলে যাবে, সেটাই হবে নাট্য। এই নাট্য আমরা যেখানে যাই, নাট্য প্রতিযোগিতা, নাট্য অনুষ্ঠান, এই নাট্য দিয়ে কথা হয়, বা আমরা ইংরেজিতে বলি থিয়েটার। থিয়েটার হচ্ছে নাটক দিয়ে থিয়েটার হয় না, নাটকটা মঞ্চস্থ হওয়ার পর যেটা সবার সামনে প্রতিযোগিত হয় সেটি হচ্ছে থিয়েটার। থিয়েটার হচ্ছে পরিস্থিতি পাল্টে দেওয়া, সমস্ত মানুষের ভেতরের জিনিসগুলোকে আস্তে আস্তে বেরিয়ে আসে। হ্যাঁ, থিয়েটারের জন্য সবাই এখানে প্রত্যেকে বলবো যে যদি কোনো জায়গায় কোনো নাটক পাও, তাহলে দুজন তিনজন ভাবে তারা নিজেদের মধ্যে সংলাপগুলো বলার চেষ্টা করো। একটা থিয়েটারটা তৈরি হয়ে যেত, সবাই মিলে করলে, তারপরে যে বন্ধুরা আছেন এরা সবাই মিলে ওটাকে মঞ্চস্থ করবে। সেই হিসেবেই নাটক আস্তে 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 তৈরি হয়েছে। আর কি বলবো, সবাই সবাই সূত্র যে নাটক তৈরি করার আগে নাটক যেটা লেখা হয়েছে সেটি হচ্ছে নাটক, আর যেটা মঞ্চস্থ হচ্ছে সেটাকে বলা হয় নাট্য, নাট্যান, থিয়েটার বলা হয় থিয়েটার। এই জিনিসটা মনে রেখে সবাই কাজ করতে হবে। আর কি বলবো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। এতগুলো মানুষ সবাই থিয়েটার করতে চায়, এরকম দেখা এখন মুশকিল। এটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, বিশিষ্ট নাট্যকর্মীবৃন্দ, বিদ্যালয়ের সমস্ত কর্মীবৃন্দ এবং স্কুলের সকলে, সর্বোপরি প্রিয় ছাত্রছাত্রীরা, নিদগ্ন গোবরডাঙ্গার অত্যন্ত কর্মী নাট্যদল তারা এই ধরনের আয়োজন করেছে। এটা যথেষ্ট আনন্দের, গৌরবের এবং সুফলতার দেবে। আর নির্মলতা বিদ্যালয় সম্পর্কে একটা কথা বলি, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তারা সকলেই, প্রায় সকলেই নাটক এবং সংস্কৃতির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত। এই কথাটা কেন বলছি, এই বিদ্যালয়ের একটি ছাত্রী, তার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল, তার গান শেখার ইচ্ছা ছিল, কিন্তু তার আর্থিক অবস্থা সেরকম না থাকায় এই বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকা তাকে উপদেশ দিলেন যে তুমি আবৃত্তি করো এবং নাটক করো। ব্যক্তি তাই করছে এবং
যথেষ্ট সুনাম অর্জন করেছে, অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাকে অনুপ্রাণিত করেছে। দেখেন এবার নাটকের প্রসঙ্গ জানি, তোমরা জানো সকলেই আছেন, নাটক বলতে আমরা যেটা দেখি সাধারণভাবে বুঝি সেটা আমাদের দেশের জিনিস না। পৃথিবীতে প্রথম নাটক কবে কোথায় অভিনয় ছিল সেই নিয়ে যথেষ্ট বিতর্কের মধ্যেও বলা যায় যে গ্রিস দেশে প্রথম নাটক হল। তার প্রভাব গ্রিক আলেকজান্ডার বিভিন্ন দেশে যখন যান সেখানে ছড়িয়ে দেন। তারপরে ইংরেজরা ভারতে আসে, ইংরেজদের হাত ধরে মঞ্চ নাটকের প্রবর্তন। কিন্তু তার আগেও ভারতবর্ষে নাটক ছিল, মূলত সেটা যাত্রা ধর্মী নাটক। শ্রী চৈতন্যদেব নিজে যাত্রা করেছেন এবং নারী চরিত্রে অভিনয় করেছেন। শ্রী চৈতন্যদেব 1509 সালে খ্রিস্টাব্দে যখন তিনি বাড়ি থেকে চলে যাচ্ছেন তার কয়েকদিন আগে তিনি শেষ অভিনয় করেছিলেন রুক্মিণীর ভূমিকায়, অর্থাৎ নারী চরিত্রে। আবার অনেকদিন পর সেই চৈতন্যদেব তিনি নারী চরিত্রে অভিনয় করেছিলেন, তার বহু বছর পর সেই চৈতন্যের ভূমিকায় অভিনয় করলেন আরেক নারী, বিনোদিনী। সুতরাং নাটকের অনেক রকম ঘটনা চলে। বাংলা নাটক কবে? 1795 সালে 27 নভেম্বর। কোন বাঙালি না, কোন ভারতীয় না, একজন রাশিয়ান লোক প্রথম বাংলা নাটকের ব্যবস্থা করলেন। তার নাম কি? সংক্ষেপে তাকে লেপেতে বলা হয়েছে, রাশিয়ান নাম, বাংলা উচ্চারণে উন্নীত। তিনি গান টান করতেন, বিলেতে এলেন। বিলেতে এসে ভারতীয় শিল্প সামগ্রী সম্বলিত একটি দোকান দেখে তিনি মনে করলেন এত সুন্দর শিল্প যারা করে তাদের সংস্কৃতির ব্যাপারটা তারা ভালো বোঝে। সেই উদ্দেশ্যে তিনি মাদ্রাসে আসেন। মাদ্রাস থেকে তিনি কলকাতায় আসেন। কলকাতায় এসে দেখলেন যে হ্যাঁ, কলকাতায় প্রচুর বাঙালি, কিন্তু বাংলা কোনো নাটকের দল নেই। তখন তিনি গোলকদার করে একজন শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলেন এবং বাংলা শিখে তিনি একটি নাটকের দল করলেন, বেঙ্গলি থিয়েটার। এবং তিনি ওই 1795 সালের 27 নভেম্বর শুক্রবার রাত্রি 9টার সময় প্রথম নাটক করলেন কলকাতার বনতলায়। সেই বাংলা নাটকের শুরু। তারপরে আস্তে 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 এসেছে। কিন্তু তারপরে যে নাটকগুলো হয়েছে সবই অভিজ্ঞত লোকের পরিবারের লোকেরা, তাদের অর্থানুকূলে নাটকগুলো হয়েছে। সাধারণ মানুষের নাটক দেখার সুযোগ সেখানে কম ছিল। তারপরে আস্তে আস্তে নাটক শুরু হয়। কিন্তু এইবার তাহলে আমাদের স্কুলগুলোতে নাটকের কি প্রয়োজনীয়তা দেখা দিল? নাটক আমরা এক কথায় জানি, নাটক বিনোদনের মাধ্যম। অর্থাৎ আমাদের একটু খারাপ খারাপ লাগছে, একটু আনন্দ হচ্ছে, তার জন্য আমরা চলে যাই নাটক দেখে আসি। এখন অবশ্য বিনোদনের অনেক জায়গা আছে, সারাদিন ধরেই বিনোদন আমাদের হাতে হাতে ঘুরছে। ওই মোবাইল ফোনের মধ্যে বিনোদনের জন্য আর বেশি দূর যেতে হয় না, ঘরের মধ্যে বসে বিনোদন হয়, টিভি আছে, তার থেকেও পাওয়া যায়। কিন্তু তবুও তার হচ্ছে সেগুলো ছাড়াও নাটকের প্রতি এখনো মানুষের পূর্ণ আকর্ষণ আছে এবং সেই জন্যে এখনো মানুষ নাটক দেখতে যায়, নাটক করতে যায়। নাটক হচ্ছে সমবেত প্রচেষ্টা। একা নাটক হয়, আমি একা কবিতা আবৃত্তি করতে পারি, একা বসে বসে গান করতে পারি, একা বসে বসে মুখাভিনয় করতে পারি, একা নাটক করতে পারি না। হ্যাঁ, কেউ বলবে কেন একক অভিনয় তো হচ্ছে। হ্যাঁ, একক অভিনয় হচ্ছে, অভিনয় হবে, কিন্তু নাটকের দুটি শর্ত। নাটক যারা অভিনয় করবে এবং দর্শক না থাকলে নাটক। সেই জন্যে দর্শকের চাহিদা পূরণের একটা শর্ত হচ্ছে নাটক
সম্পূর্ণভাবে নির্ভর করা এবং নাটক সেইভাবে উপস্থাপন করা। সেই জন্যে নাটকের একটা সমবেত প্রচেষ্টা, নাটকে আলো থাকবে, নাটকে শব্দ থাকবে, নাটকের নেপথ্য থেকে পরিচালনা করবে, নাটকের অন্যান্য এখন আলোর ব্যবস্থা রয়েছে, এখন আর নাটকের মতো সেই দৃশ্যবলী করতে হয় না, নাটকের সিন ইত্যাদি টানতে হয় না, জমনিকা পতনের সেই ধরনের ব্যাপার নেই। কিন্তু তার জন্য যে আলো দেখিয়ে দেওয়া, আলো জ্বালিয়ে দেওয়া, আলো দেওয়া, সেগুলো তো করতে গেলে তো দ্বিতীয় ব্যক্তি লাগবে। তিনি নাটক অভিনয় করছেন, তিনি কিছু করতে পারবেন না। সেই জন্য এই সমবেত প্রচেষ্টার ফলে নাটক সম্ভব হয়। সুতরাং স্কুলে যদি নাটক করা হয় তাহলে সমবেত প্রচেষ্টার একটা ব্যবস্থা বা সমবেত প্রচেষ্টার একটা উদ্যোগ গ্রহণ করতে হবে। পরিচালক থাকবে, অভিনেতা থাকবে, শব্দ দেওয়ার জন্য থাকবে, আলোর জন্য থাকবে, পরিচালনার জন্য থাকবে, সঙ্গীতের জন্য থাকবে, ইত্যাদি বিভিন্ন আছে। ফলে আমরা যদি নাটক স্কুলে শিখতে পারি তাহলে নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। ধরো নাটক করতে গেলে এই মঞ্চে নাটক হবে, এখানে যত দর্শক আছে তার থেকে বেশি দর্শক থাকতে পারে, কমও থাকতে পারে, ধরে নিচ্ছি বেশি থাকবে। তাহলে তার সামনে আমরা যারা নাটক করব তাদের তো ঠিক ঠিক সংলাপ করতে হবে, ঠিক ঠিকভাবে উপস্থাপন করতে হবে। আমরা তো সবাই সেই শরৎচন্দ্রের নাটক মতো নাটক করতে পারবো না, সেটা তো আমাদের ব্যাপার। কিন্তু নাটক ঠিক ঠিক করতে গেলে আমাকে তাহলে ঠিক ঠিক সংলাপ করতে হবে, যাতে আমার যে সহ অভিনেতা রয়েছে তার যাতে কোনো অসুবিধা না হয়, সেই যাতে তার সংলাপ ঠিক ঠিক করতে পারে। সেই জন্য সহযোগিতার প্রশ্নগুলো এর সঙ্গে জড়িত আছে। সকলকে মিলে কালেক্টিভভাবে করতে হবে, সমবেতভাবে চিন্তাভাবনাগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য সমবেত প্রচেষ্টার একটা ব্যাপার থাকে নাটকে। অর্থাৎ সামগ্রিকভাবে সমবেত ঐক্যের সুফল হচ্ছে নাটক। দ্বিতীয় স্তর, নাটক করে কি হবে? যদি নাটকের অনেকেই আমাকে দু একজন জিজ্ঞাসা করেন, আমি দু একজন ছেলে মেয়েকে বলেছি যে তোমরা নাটকের ক্লাসে যাও, নাটকের দলের সঙ্গে যুক্ত হও। তো দু একজন মা বাবা আমাকে প্রশ্ন করলেন, মাস্টারমশাই আমাদের অর্থের অবস্থা খারাপ, আমার মেয়েকে বা ছেলেকে যদি নাটকের দলে দিই তাহলে সে দিনরাত নাটকের দলে ঘুরে বেড়াবে, পড়াশোনা কিচ্ছু হবে না। একদম ভুল, একদম ভুল। এই কারণে যারা যারা নাটক করছে যদি তুলনামূলক একটা বিচার করা যায়, তারা যেহেতু তাদের পাঁচজন চিনবে, যেহেতু তারা মঞ্চে উপস্থিত হবে তাদের যেসব স্বকীয়তা নিয়ে, সেই কারণে তাদের মধ্যে একটা আত্মসম্মানবোধ তৈরি হয়। তারা মনে করে যে আমাকে পড়াশোনাটাও ঠিক মতো করতে হবে। আমি যে মেয়েটির কথা বলেছিলাম, এই স্কুলেরই একটি মেয়ে, আমি তার নামটা ইচ্ছে করেই বলতে চাইছি না, এই গ্রামেরই মেয়ে। সে এবছর উচ্চ মাধ্যমিকে এই স্কুল থেকে 438 নম্বর পেয়েছে এবং উচ্চ মাধ্যমিকের আগে মাধ্যমিকেও সে 600-র উপর নম্বর পেয়েছিল এবং তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার 5 দিন আগে সে নাটকের অভিনয় করেছিল। খারাপ দরকারে 438 নম্বর উচ্চ মাধ্যমিকে আসতে খারাপ নম্বর না, নিশ্চিত হবে না, তাহলে সে করেছে। এবং শুধু তাই নয়, এইরকম আরো দু একটি উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়ে এবছর 408 পেয়েছে, সেও অভিনয় করেছে। মানে পড়াশুনো, নাটক করলেই পড়াশুনোর ক্ষেত্রে ক্ষতি হবে, এই চিন্তা ভাবনা খুব সাবেকি চিন্তা ভাবনা, এখনকার চিন্তা ভাবনা নয়। বরং তোমাকে এগিয়ে আসতে হবে এবং এগিয়ে এসে নাটকটাকে আত্মস্থ করতে হবে যে আমি এই নাটকের মধ্য দিয়ে যেমন মানুষকে আনন্দ দেব, নাটকের মধ্য দিয়ে যেমন সমাজের পরিবর্তনের কথাটাও বলবো, তেমনি আমার নিজের মধ্যেও একটা উত্তরণ আমি ঘটাবো। সেই কারণের জন্যেই নাটকের সঙ্গে আরো বেশি মানুষের, আরো বেশি ছাত্রছাত্রী যুক্ত হওয়া দরকার
তোমরা যারা ছাত্রছাত্রী আছো তারা নাটকের সঙ্গে যুক্ত হও, যে নাটকের দল পাও তার সঙ্গে যুক্ত হও। মৃদঙ্গম তো রয়েইছে, মৃদঙ্গম ডাকলেই তোমাদের কাছে আসবে, অথবা তোমরাও মৃদঙ্গমের কাছে চলে যেতে পারো। সুতরাং নাটক অভিনয়ের মঞ্চ পাওয়ার অসুবিধে নেই, ইচ্ছেটা থাকা দরকার, তাগিদটা থাকা দরকার। তারপরে অনেকেই বলেন নাটকটা করে খুব একটা কিছু হবে না স্যার, যদি সিরিয়ালে চান্স পেতাম তাহলে খুব ভালো হতো। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সিরিয়ালে দেখাতো, টিভি সিরিয়ালে যাওয়ার। আমি তাদের অনেককে বলেছি, আমাদেরকেও বলছি, যারা এই সিরিয়ালে অভিনয় করে তাদের শতকরা 90 জন ছেলে মেয়ে বা অভিনেতা অভিনেত্রী তারা নাটকের দল থেকে এসেছে। অর্থাৎ তাদের অভিনয়ের প্রাথমিক শিক্ষাটা নাটকের দলের থেকেই হয়েছে। সুতরাং সেই নাটকের দলের থেকে যারা নাটক শিখে এসেছে তারা নাটক সেই দল থেকে করতে এসেছে বলেই তারা সেইভাবে নাটক করতে পারে। আবার যারা নাটকে আলোক সম্পাদের কাজ করবে, আমি প্রমাণ হিসেবে একটা কথা বলছি। আমাদের গোবরডাঙ্গার দুলাল দাস বলে একজন ছিলেন, তিনি মারা গেছেন। তিনি গোবরডাঙ্গার দ্বিতীয় নাটকের আলোক সম্পাদের কাজ করতেন। দ্বিতীয় কেন বললাম? প্রথম হচ্ছে এই খাতুরা অঞ্চলের একজন ভদ্রলোক মহিতুল ভট্টাচার্য, তিনি 1948 সালে গোবরডাঙ্গাতে, তখন ইলেকট্রিক আসেনি, সেই সময় তিনি জেনারেটরের সাহায্যে বিভিন্ন জায়গাতে আলোক সম্পাদের কাজ করতেন। বিভিন্ন লোকজন নিয়ে যেত, তাকে অল্প স্বল্প কিছু পয়সা করে দিত। পরবর্তীকালে তিনি সেটাকে ব্যবসা হিসেবে গ্রহণ করলেন বা উদ্যোক্তা হিসেবে গ্রহণ করলেন। তাকে দেখে দুলাল দাস অনুপ্রাণিত হলো। দুলাল দাস কলকাতায় গিয়ে ইলেকট্রিকের কাজ শিখে এসে গোবরডাঙ্গাতে সে নাটকের বা যাত্রার দলে আলোক সম্পাদের জন্য বিজলি ঘর বলে একটি সংস্থা তৈরি করলো এবং সে নাটক বিজলি ঘর বলে যে সংস্থা, তার দ্বারা নাটকে আলোক সম্পাদ করে বিভিন্ন জায়গাতে পুরস্কৃত হলো। দিল্লি, মুম্বাই ইত্যাদি জায়গাতেও হয়েছে। অর্থাৎ আলোক সম্পাদের কাজ যদি করে, কেউ অভিনয় যদি না পাবে, সে অভিনয় করলো না, সে আলোক সম্পাদের কাজ করলেও কিন্তু মানে পরবর্তী জীবনে তার কিন্তু রুজি রোজগারের ক্ষেত্রে একটা সুরাহা হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং নাটকের সঙ্গে যুক্ত করে মানুষকে বিনোদনের জন্য আনন্দ দেওয়া যায়, নাটকের সঙ্গে যুক্ত করে নিজে আত্মনির্ভর হওয়ার জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগ মনের মধ্যে আসে। দ্বিতীয় কথা সেই একটা সমবায় মনোভাব গড়ে তোলে, সবাইকে নিয়ে চলার যে মানসিকতা সেইটা তৈরি হতে পারে বা হয়। এবং সর্বোপরি ভবিষ্যতে তার রুজি রোজগার অনেক সহজ হতে পারে নানান পথের মাধ্যমে। সে কোথাও যদি ইন্টারভিউ দিতে যায় তাহলেও তার মধ্যে আত্মসংগ্রাম বোধ হবে। আমার প্রচুর ছাত্র, সে মিলিটারিতে কি করেছিল, বললো স্যার সেটা নাটক টাটক করেছিলাম আর মনের মধ্যে চলছিল, বলছি মোটামুটি হয়ে গেছে। ফলে একটা আত্মবিশ্বাস তৈরি হয়। আমি এই কথাটা বলছি কেন, যে আমার ছেলেবেলার মানে আমি স্কুলে ছোট দিক থেকে নাটক করেছিলাম। গোবরডাঙ্গা এখন 20-22টা নাটকের দল আছে, তার 5টা-6টা নাটকের দলের প্রতিষ্ঠাতা হচ্ছে আমার ছাত্রছাত্রী। মৃদঙ্গমের বরুণ আছে, অবেক্ষণের পলাশ আছে, নকশার আশিস দাস আছে, শিল্পায়নের সুজিত দাস আছে, এইরকম বিভিন্ন, আচ্ছা চেতকের দীপক সাহা আছে। এরা সকলেই আমার ছাত্রছাত্রী, যারা গোবরডাঙ্গাতে বিভিন্ন নাটকের দল প্রতিষ্ঠা করেছে। সেই জন্যই বলছি যে তোমরাও নাটকের সঙ্গে যুক্ত হও, তোমরাও স্বাবলম্বী হতে পারবে, মানুষকে আনন্দ দিতে পারবে এবং সমাজের নানান ধরনের দুর্নীতি থেকেও যারা নাটক করে তারা অনেকটা দূরে থাকে। তোর সঙ্গে থাকে না, আমি কথা বলছিলাম, সংখ্যাটা অনেক কম। অর্থাৎ ভালো মানুষ সৃষ্টি করতে গেলে, ভালো মানুষ হতে গেলে নাটকের সঙ্গে যুক্ত থাকাটা বা নাটকের ব্যবস্থা করাটা খুব জরুরি। সুতরাং তোমরা নাটক করো, নাটকের সঙ্গে যুক্ত হও, মৃদঙ্গমের সঙ্গে যুক্ত হয়। আর এই স্কুল তো নানা ধরনের নাটকের ব্যাপারে, সংস্কৃতির ব্যাপারে অনেকটা এগিয়ে আছে। সুতরাং এই স্কুলের শিক্ষক শিক্ষিকারাও সাহায্য করবে, সকলে মিলে তোমরা আগামী দিনে এগিয়ে যাবে। এই বলে সকলকে নাটকের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার।
সংযুক্তি ঘটল এই স্কুলে নাট্য বিষয়ক কিছু আলোচনা। আসলে নাটকটা এমন একটি জিনিস যা শুধুমাত্র বক্তৃতার মধ্যে দিয়ে হয় না, কাজ করে দেখাতে হয় এবং তার সঙ্গে একটা সংযুক্তির দরকার হয়। সেক্ষেত্রে আমার বলবার বিষয় একটাই, যে 35 বছর বহুরূপীতে থেকে কি করলাম হয়তো তার সদুত্তর দেওয়া যাবে না, কিন্তু একটা উত্তর দেওয়া যায়, জীবনে মানুষের মতন মানুষ হলাম এবং মাথা উঁচু করে চলতে শিখলাম। আজকে একটা জিনিস হয়, বলি আমার এমনি বাড়ি নৈহাটি। আমি যখন নৈহাটিতে নামি, আমার মেয়ে আমাকে বলে তোমার সঙ্গে পথ চলা যায় না। আমি কেন রে বাবা? বলে অসংখ্য লোক তোমাকে দাঁড় করিয়ে কথা বলে, দাদা কেমন আছেন? আমি বললাম এইটাই হলো কিন্তু নাটকের জন্য। আমি তাদের মধ্যে ঢুকে পড়েছি, তাদের সঙ্গে একটা বন্ধুত্ব করতে পেরেছি বলেই হয়তো তারা আমাকে মনে রেখেছে, নইলে তারা ভুলে যেত। এখন আমার একটাই বক্তব্য, যে আমরা সাধারণত নাটক সম্পর্কে বলতে গেলে আমার যেটা মনে হয়, হাতির তো 5টা আঙুল, তা আমার কাছে 5টা আঙুলের মতো নাটক সম্পর্কে একটা ছোট্ট বিশ্লেষণ করা যায়। এই 5টা আঙুল যেন 5টা শব্দ, অর্থাৎ নাটকের প্রথম শব্দই যেটা বলা হয় শপথ। আমি তার ব্যাখ্যা পরে করবো, ছোট করে যদি সময় থাকে। দ্বিতীয়ত হলো সংগ্রাম, তৃতীয়ত সাহিত্য, চতুর্থত শিল্প, পঞ্চম হলো সংযুক্তি, এবং সামগ্রিকভাবে হাতের তালুর মতন নাটক হলো জীবন বিকাশের সোপান। কেন এই কথাগুলো বললাম? শপথ কথাটা কেন বললাম? শপথ কবিতাটা যিনি লিখেছিলেন তিনি হলেন বিখ্যাত সুরকার গায়ক সলিল চৌধুরী, কিন্তু তিনি কবি হিসেবে প্রথম তার আত্মপ্রকাশ ঘটেছিল এই 19শে নভেম্বর তার জন্ম শতবর্ষ। তা আমি শপথ কথাটা কেন বলছি? আমার যদি জীবনের কোনো লক্ষ্য থাকে যে আমি কিছু করব, তাহলে প্রথমেই কিন্তু শপথ, এবং সেই শপথটা নেওয়ার জন্য আমাকে সংগ্রাম করতে হবে। আমি কি খাচ্ছি, কি করছি, কাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, থেকেও বড় কথা হলো যাদের সঙ্গে আছি তাদেরকে নিয়ে আমি কোন লক্ষ্যে পৌঁছচ্ছি। অর্থাৎ আমরা যে কথা বলি, কথা বলার পেছনে কিন্তু একটা বিজ্ঞান আছে। আমরা কোন শব্দ কোথা দিয়ে উচ্চারণ করছি এবং কেন করছি, তার ধ্বনি ব্যঞ্জনা কি, শব্দ ব্যঞ্জনা কি, এগুলো নাটকের ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন পড়ে। যার জন্য আমার স্যার বললেন যে আমরা প্রথমেই অনেকে বলতাম আবৃত্তিকর। কেন আবৃত্তিকর? সমুমিত্র প্রথমে কিন্তু গলা ছেড়ে আবৃত্তি করতেন, সবাই বলতো যে এটা পাগলা কুকুরে কামড়েছে বলে এরকম চিৎকার করছে, কিন্তু তা নয়। তিনি তার কণ্ঠস্বরটা এমন একটা জায়গায় দাঁড় করিয়েছেন যেটা আমাদের যে শব্দ 7টা স্বর, এবং আমরা যে কণ্ঠে উচ্চারণ করি উদারা মুদারা তারা, 3টে স্বরের স্থান, সেইগুলো কিন্তু উনি ছুঁয়ে ছুঁয়ে যেতেন, এবং যখন বলতেন তখন আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠতো। কেন? কবিতাকে কতটা মর্মান্তিক, কতটা জীবন্ত করে তোলা যায়। তা সেই রকম সংগ্রামের পরবর্তী হলো নাট্য একটা সাহিত্য, নাট্য একটা শিল্প। আমার এই 5টা কথা বলার পর যেটা আমি বললাম যে নাটক কিন্তু হাতের তালুর মতন জীবন বিকাশের একটা প্রস্তুত। এই সংযুক্তি কথাটাও কিন্তু এর মধ্যে বলেছি, তার একটা কারণ আমরা অসংখ্য ছেলে মেয়ে পড়াশোনা করছি, বাড়ি থেকে আসছি, স্কুলে আসছি, পড়াশোনা করছি, 5 জন বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলছি, কিন্তু কোথাও যেন একটা সংযুক্তি ঘটে না। এই সংযুক্তি সম্পূর্ণ হয় তখনই নাটক করে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। আমি বাদল সরকারের ওয়ার্কশপ করছি। আপনারা বাদল সরকারের নাম শুনে থাকবেন হয়তো, বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব। তিনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার এবং বেশিরভাগ সময় তিনি বিদেশে কাটিয়েছেন, কিন্তু বাংলা নাটক লিখেছেন। আমরা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ওয়ার্কশপ করছি, উনি আমাদের নাটক সম্পর্কে শেখাচ্ছেন। ওনার শেখানোর স্টাইলটাই হলো একটু অন্যরকম। সেটা হলো আর কিছু না, যে আমি টাচ করছি, একজন পুরুষ একজন মহিলাকে টাচ করছি। আমি কথাটা একটু অন্য দিকে নিয়ে যাচ্ছি, আপনারা সবাই বুঝতে পারবেন। এই টাচ করার মধ্যে একজন মহিলাও বুঝতে পারে সে পুরুষকে কি বলতে চাইছে, একজন পুরুষও বুঝতে পারে মহিলাকে কিভাবে স্পর্শ করছে। এই স্পর্শ অনুভূতির মধ্যে দিয়ে একটা সম্পর্ক গড়ে ওঠে। নাটকে কিন্তু সেই সম্পর্কটাই তৈরি করে, যেখানে কিন্তু মনে হয় আমাদের পারস্পরিক সম্পর্ক একটা হৃদ্যতা, পারস্পরিক সম্পর্ক একটা সংগ্রাম, পারস্পরিক সম্পর্ক একটা শপথ, পারস্পরিক সম্পর্ক একটা সংযুক্তি। অর্থাৎ আমরা থিয়েটারের জন্য, শিল্পের জন্য বেঁচে থাকার মাধ্যম হিসেবে
বিজ্ঞান ভিত্তিক ভাবে আমরা একজন একজনকে স্পর্শ করছি। আমরা ভালো রকম জানি চারদিকের এই সমস্ত ঘটনাগুলো যখন ঘটে, অন্ধকারের মধ্যে একজন মহিলার দিকে যদি আমি হাত বাড়িয়ে দিই, সেই মহিলা বুঝতে পারবেন আমি তাকে উদ্ধার করতে যাচ্ছি না তার অন্যরকম কোনো কিছু ভাবনা চিন্তা করতে যাচ্ছি। আমি কেন এই কথাগুলো বলছি, আজকে এটা কিন্তু ভীষণ বাস্তব, খবরের কাগজে প্রতি মুহূর্তে পড়ছি, দেখছি, বলছি। এই জন্য নাটকটা করার দরকার। তার যদি স্কিল থাকে, বডি স্কিল থাকে, তার যদি ব্যায়াম করার ব্যাপারটা থাকে, তার যদি চলবার ক্ষমতা থাকে, তাহলে কি হবে, সেই কিন্তু পরবর্তীকালে যে কোনো মুহূর্তে তাকে ডিফেন্স করতে পারবে। নাটক কিন্তু সেটাই শেখায়। আমি আরো একটা কথা বলি, স্বামী বিবেকানন্দের কথা। উনি বলেছেন গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা ভালো। তার মানে উনি গীতা পড়তে বারণ করেনি, উনি বলেছেন ফুটবল খেলতে। কেন? ফুটবলের মধ্যে এমন একটি জিনিস আছে যে আমাদের শ্বাসকে বাড়ায়, দমকে বাড়ায়, স্কিল করতে শেখায়, স্কিলটা তৈরি হয়, ড্রিবলিং করতে শেখায়, টচ করতে শেখায়, একজনের সঙ্গে একজনকে টপকে গিয়ে কিভাবে গোল করবে এটা শেখায়। কিন্তু পরবর্তীকালে আমি যখন ডিফেন্স করছি বা আমি যখন গোল করছি বা খেলছি, দেখা যাচ্ছে যে আমি আমার টিমকে জেতানোর জন্য করছি, শুধু আমার জন্য নয়। অর্থাৎ একটা সামগ্রিকতা, এই সামগ্রিকতা, সংযুক্তিকরণ, শপথ, শিল্প, সাহিত্য আজকে এত কাছাকাছি রয়েছে, অথচ আমরা তার সম্পর্কে তার পথটা চিনতে পারছি না। শ্যামবাজার ভাঁজমাথার মোড়ের মতো 5টা রাস্তায় এসেছে মিলেছে একটা জায়গায়। তো সেই জায়গায় হাতের তালুর মতো ফেলতে গেলে এইগুলো ভীষণ ভীষণ ভাবে জরুরি, যেটা আমরা অনেক সময় বুঝেও বুঝি না। এবং মাস্টারমশাই বললেন না যে অনেক বাড়ির লোকেরা বলেন যে তুই নাটক করবি, নাটক করতে গেলে তো উচ্ছল নেবেন, তোর দ্বারা পড়াশোনা হবে, কিন্তু সম্পূর্ণ ভুল। নাটক কিন্তু পড়ার প্রস্তুতিকে আরো আরো বাড়িয়ে দেয়। যে ছেলেটি ভালো ফুটবল খেলে সেই ভালো রেজাল্ট করে, আমরা এটা দেখেছি আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে। আমি কি করেছি না করছি আমি আমার কথা বলতে চাইছি না, একটা সময় তো খেলতাম আমি। আমাদের যে ভাইরা আমাদের নিজের ফ্যামিলির মধ্যে প্রত্যেকে খেলার জন্য চাকরি করেছে। খেলা খেলতে খেলতে তারা পড়াশোনাটাও তো করে, পাস না করে সে চাকরি পাবে কি? তেমনি থিয়েটারটা এমন একটি জিনিস যেটা আমাদের পারস্পরিক সংযুক্তি, মেধার বিকাশ, শিল্পের বিকাশ, সাহিত্যের বিকাশ, সমস্ত কিছুর মধ্যে যে একটা উত্তরণ ঘটায়। সেই জন্য নাটক হলো জীবন শিল্প, নাটক হলো এমন একটি সাহিত্য যার সঙ্গে লেগে পড়ে থাকলে আগামী দিনে প্রত্যেকটা ছাত্রছাত্রী তার জীবনে উন্নতি করবে ছাড়া অবনতির কোনো জায়গা নেই। সেই জন্য এই কথা বলে শেষ করব, নাটকটা ভীষণ প্রয়োজন। যে যেভাবে করবে সেভাবেই সেই জায়গা থেকে উত্তরণ ঘটানোর চেষ্টা করবে। যারা অন্তত নাটক করতে পারো না, বাড়িতে বসে 4টে কবিতা বলবে। মধুসূদন দত্তের কবিতা বলার ধরন এক, মাইকেল মধুসূদনের পর রবীন্দ্রনাথের কবিতা বলার ধরন এক, আমাদের সাম্প্রতিককালে জয় গোস্বামী বা শ্রীজাতর কবিতা বলার ধরন এক, বা অচিন্ত্য কুমার সেনগুপ্ত, বুদ্ধদেব বসুর কবিতা বলার ধরন এক। তার কারণ তার মধ্যেও কিন্তু নাটক আছে। যেমন সুকুমার রায়ের আবুল তাবনের শতবর্ষ জ্বলছে, সুকুমার রায়ের কবিতা দিয়ে যদি বলি, আমরা এই একটা কবিতার মধ্যে দিয়ে নাটক শিখতে পারি। যেমন মনে করুন, আরে আরে জগমোহন এসো এসো এসো, বলতে পারবো কোথায় থাকে আত্মনাথের দেশ? আরে আত্মনাথের নাম শোনি। এই যে এটা কিন্তু এখন কবিতা থেকে নাটকের প্যাটার্ন তৈরি। এই বলতে বলতে আমরা বুঝতে পারি যে কিভাবে বললে মানুষের কাছাকাছি পৌঁছতে পারে, কিভাবে বললে একটা শিল্প সম্মত হবে। এই ব্যাপারগুলোর চিন্তা ভাবনা করে আজকের দিনে আমি বলবো নাটক ভীষণ জরুরি। কেন আরো জরুরি? একটা কারণে, আপনারা যারা অন্তত এখনো পর্যন্ত মফস্বল গ্রামাঞ্চলে আছেন, তারা খোলা মাঠকে দেখতে পান, সবুজ ঘাসকে দেখতে পান। কিন্তু আমরা তো কংক্রিটের জঙ্গলে বাস করি, আমাদের কাছে খোলা মাঠ নেই। কাজেই নাটকটা হলো সেই খোলা মাঠ, যেখানে অন্তত পারস্পরিক সংযুক্তি এবং শিল্পের বিকাশ ঘটবে। নমস্কার। নমস্কার। উপস্থিত আজকে সভা সভাপতি মহাশয়, আমার সহকর্মীবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে, আমার সহকর্মী আমাদের সবাইকে আমার শ্রদ্ধা, আমার ছাত্রছাত্রীদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি 2-4টি কথা বলছি। আজকে ইম্পর্টেন্স অফ থিয়েটার, নাটকের গুরুত্ব, এটা আমাদের ছাত্রছাত্রীরা আশা করি অনেকটা অনুধাবন করেছে। বরুণদা এবং মৃন্দায়নভাবে উদ্যোগে আমাদের বিদ্যালয়ে
বেশ কয়েক বছর ধরে নাটকের কর্মশালা চলছে। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আমরা দেখেছি যে অনেক সময় শিক্ষা দান করতে গিয়ে বা কোনো একটা বিষয় পড়াতে গিয়ে তাদেরকে বোঝাতে বা তাদেরকে সেই বিষয়টা মুখস্থ করাতে আমাদের সময় লাগছে, কিন্তু বরুণদাকে দেখলাম এক সপ্তাহের মধ্যে একটি নাটক খুব সুন্দর করে বাচ্চাদেরকে মুখস্থ করিয়ে দিচ্ছে। তার মানে এই নাটক বিষয়টা ছাত্রছাত্রীরা আত্মস্থ করছে, তারা ভালোবেসে বিষয়টিকে গ্রহণ করে নিচ্ছে বলেই কিন্তু এত দ্রুত তারা সেই বিষয়টিকে উপস্থাপনা করতে পারছে। এই নাটকের গুরুত্ব এতদিনে আমাদের বাচ্চারা অনেকটাই অনুধাবন করেছে যে এটা আমাদের মধ্যে কি কি তৈরি করে। স্যার আমাদের স্যার বলছিলেন, মঞ্চপ্রবিষ্ট আছেন, আমি বাইরের এই কথাগুলো শুনছিলাম। সেই কথাগুলো আবার বলতে হয় যে নাটকের মধ্যে থেকে বাচ্চারা যেগুলো শিখেছে শৃঙ্খলা বোধ, যেটা শিখেছে পাশের বন্ধু বান্ধবীকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, যেটা শিখেছে শুধু পাশের বন্ধু বান্ধব আজকে বিদ্যালয়ে নয়, সেই পাশের বন্ধু বান্ধব আমাদের সমাজ হতে পারে, আমাদের দেশ এবং বৃহত্তরের ক্ষেত্রে আমাদের বিশ্ব। এই যে সংযোগ সাধন, এই যে নিজেদেরকে নতুন করে তুলে ধরা, এই সমস্ত কিছু নাটকের মধ্যে থেকে তারা শিখছে। আশা করি আমাদের ছেলেমেয়েরা এইগুলো, এই নাটকের গুরুত্বটা আরো বেশি করে অনুধাবন করবে এবং কিছু ছাত্রছাত্রীকে আগেও দেখেছি বা এখনো দেখছি তারা নাটককে তাদের ক্যারিয়ার হিসাবে নিয়ে এগোতে চায়। তাদেরকে কংগ্রাচুলেশন, তোমরা অবশ্যই একটা ভালো দিক বেছে নিতে পেরেছো বা ভালো দিক পাবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। নমস্কার, সবাইকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। আমার নাম শঙ্কা বিশ্বাস। গত বছর আগের বছর সেপ্টেম্বর মাসে দাদা এসেছিল আমাদের স্কুলে ওয়ার্কশপ করানোর জন্য। তো ওখানে আমি ভেবেছিলাম আমি ওয়ার্কশপ করবো, আর আমার ছোটবেলা থেকেই নাটক জিনিসটার মধ্যে আমার খুবই আগ্রহ ছিল। বাড়ি থেকে এই জিনিসটা আমার কোনোদিনই কখনো এখনো পর্যন্ত সাপোর্ট করে না। তো ওখানে 6 দিন ওয়ার্কশপ করার পর, স্কুলে নাটক করার পর, সবার সামনে দেখানোর পর আমার নিজে আরো আগ্রহ বাড়ছিল। তো বাড়িতে বলার পর মা বাবা একটু মানে প্রচন্ড পরিমাণে আটকে দিচ্ছিল যে না যাওয়া যাবে না, একদমই মানে ওই জিনিসটা পছন্দই করে না আমাদের বাড়িতে। তারপরে দাদাদেরকে আমার বললাম যে বাবার সাথে কথা বলো। দাদা বাড়ি গিয়ে বাবার সাথে কথা বলে বাবাকে রাজি করিয়ে আমরা এখন তারপরে আমি ওখান থেকে যাওয়া আসা করি। রাতেরবেলা আসলেও কোনো ব্যাপার না, আমাদের কিচ্ছু বলা হয় না বাবা। আমরা এরকম রাতেরবেলা আসতাম, লেট করে বকা দিত, মারতো, এখন সেরকম কিছুই করে না। তো আমি এরকম রেগুলার রোজ যেতাম। এখন আমার একটু অসুবিধা হচ্ছে বলে পড়াশোনার জন্য যেতে পারছি না, কিন্তু আমি চাই পরবর্তীকালে আমি আবার এরকম মানে রেগুলার যেতে পারি। আমি চাই যে তোমরা সবাই এরকমভাবে আবার আমার মতো যাতে নাটকের আগ্রহ, নাচে গানে সবাই যেন আমরা জয়েন করে। নমস্কার। আমার প্রিয় শিক্ষক ও ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা। আমি আগে মানে থিয়েটারে জয়েন করার আগে অন্তত বাড়ি থেকে কোথাও বেরোতে পারতাম না, বাড়ি থেকে কোথাও ছাড়তো। এখন আমার বাড়ি থেকে অনেক ভরসা পেয়েছে, বাড়ি থেকে একা ছাড়ে আমাকে, আমি বাড়ি থেকে অনেক দূর যেতে পারি, একা একা চলতে পারি, মানুষের সাথে দাঁড়িয়ে অল্প সামান্য কিছু হলেও কথা বলতে পারি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের যারা বক্তা এসে উপস্থিত হয়েছে বিলম্বের ডাকে, তাদেরকে এরকম ভাবে যেন আমরা তাদেরকে আবার পাশে পাই। আমাদের এই অনুষ্ঠান চলতে থাকবে বিভিন্ন স্কুলে, আমরা এই টাইটেল নিয়ে বিভিন্ন স্কুলে গিয়ে এইটাই করবো। আমরা বিভিন্ন স্কুলে গিয়ে বোঝাবো এবং তাদের গুরুত্বটা আমরা সেখানে বোঝানোর চেষ্টা করবো। আপনাদের পাশে পাই। এই বলে আজকে আমাদের এই আলোচনা সভা এবং স্কুলকে অসংখ্য ধন্যবাদ, প্রধান শিক্ষক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ করে ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত থেকে তোমরা যেটা শুনলে তোমাদেরকে অনেক ভালোবাসা, তোমাদেরকে ধন্যবাদ।